আপনারা হয়তো কেউ কেউ শুনে থাকবেন যে ভারত ছক আঁকছে আগামী নির্বাচনের আগে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে কি করে আবারও ফেরত পাঠানো যায় বা নির্বাচনে অংশগ্রহণ করানোর মতো একটা প্রেক্ষাপট তৈরি করা যায়, এরকম একটি আলোচনা আছে। এছাড়া নির্বাচন হবে কি হবে না এ নিয়েও নানান সংশয় সন্দেহ কিন্তু রয়েছে। এটি নিয়ে আজকে কয়েকটি কথা বলবো, কারণ আপনারা জানেন যে আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস ইতিমধ্যেই বলেছেন যে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন শুধু একটি সাধারণ নির্বাচনই নয়, এটি একটি ফাউন্ডেশনাল ইলেকশন, যার মাধ্যমে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশের পথরেখা। তাই নির্বাচন সামনে রেখে আমাদের অবশ্যই মৌলিক সংস্কারগুলো চূড়ান্ত করে ফেলতে হবে। সংস্কারের বিষয়টি তিনি গুরুত্ব দিয়েছেন আগাগোড়াই। একই সঙ্গে মাথায় রাখতে হবে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোনো বিকল্প আমাদের হাতে নেই, নির্বাচনের কোনো বিকল্প আমাদের হাতে নেই, এই কথাটি আপনারা দয়া করে মনে রাখুন। সংস্কারের মধ্যে অন্যতম চিন্তার বিষয় হলো জুলাই সনদের বাস্তবায়ন কিভাবে হবে। এটি আমার মনে হয়েছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইস্যুতে। প্রধান উপদেষ্টা নির্বাচন এবং বিচারের মতোই এই যে সমান গুরুত্ব দিচ্ছেন বা দিতে চান জুলাই সনদের বিষয়টি, এটি নিয়ে কোনো বিতর্ক নেই। একদিকে প্রফেসর ইউনূস আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠান নিয়ে অতি সম্প্রতি বারবার জোর দিচ্ছেন, যেটি বললাম যে কোনো বিকল্প হাতে নেই। এই কথাটি আমি কেন বলছি, কারণ একটা সময় হয়েছে ছিল যে নির্বাচন নিয়ে যে যত কথাই বলুক না কেন তিনি কিন্তু কোনো কথা বলতেন না, বা অন্য কেউ পজিটিভ কিছু বললেও তার দপ্তর থেকে দিতে আবার বাধা দেওয়া হতো, এটি আমরা দেখেছি। আবার একই সময়ে সরকারের বিভিন্ন জনের মুখ থেকে, কোনো উপদেষ্টার মুখ থেকে বা প্রভাবশালী কারো মুখ থেকে নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্রের কথাও কিন্তু আমরা শুনছি। তাই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনটা যে হবেই এটি নিয়ে কিন্তু শঙ্কা থেকেই যাচ্ছে। কিন্তু আবার মানে আশাবাদী হই ওই জায়গায় যেটি বললাম যে প্রধান উপদেষ্টা যখন বলেন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোনো বিকল্প আমাদের হাতে নেই, এটি আবার আমাকে বেশ ভাবায়, যে আপনাদের মনে রাখতে বললাম, এটি আমাকে ভাবায়। কেন ভাবায়? কারণ কেন তিনি এভাবে বলছেন, সরকারের অন্যান্যরাও বলছেন এইভাবে, উপদেষ্টারাও বলছেন নির্বাচন হতেই হবে, এর কোনো বিকল্প নাই, আমরা নির্বাচন দিয়ে চলে যাব। ওই যে বললাম কিছুদিন আগেও কিন্তু তারা নির্বাচন নিয়ে এভাবে কথা বলতেন না। এখন প্রধান উপদেষ্টার প্রেস সচিবও বলছেন সব দল সৎ থাকলে সুষ্ঠু নির্বাচন নিয়ে কোনো বাধা নেই, দেশের মানুষ উৎসব মুখর পরিবেশে ভোট দিতে আসবে, কোনো শক্তিই সুষ্ঠু নির্বাচন ঠেকাতে পারবে না। তিনি আবার এই শব্দগুলো বলছেন, ঠেকাতে পারবে না, কোনো শক্তি নেই, ইত্যাদি ইত্যাদি। তা আমি আবার একটু কম বুঝি, তো সব দল মানে কি আওয়ামী লীগ আছে এর মধ্যে? আমার মনে তো হয় না আছে বলে। তাই যদি হয়, আওয়ামী লীগ যদি কোনো অঘটন ঘটাতে চায়, সরকারই তো বলছে তারা ষড়যন্ত্র করতে চায়, নির্বাচন বানচাল করতে চায়, আওয়ামী লীগ যে অতি সম্প্রতি ঘন ঘন মিছিল করছে, তাদের যে অবস্থান জানান দিচ্ছে, সব মিলিয়ে যদি আমি খারাপটি চিন্তা করি, তখন কি হবে? কিভাবে মোকাবিলা করবে সরকার এই পরিস্থিতি, এবং এই পরিস্থিতি মোকাবিলা করে নির্বাচন পর্যন্ত সরকার কি যেতে পারবে? এই প্রশ্নগুলো কিন্তু আসে। কারণ সরকারই তো বলে নির্বাচন ভণ্ডুলের চেষ্টা, যে শক্তির কথা বললাম, এটা যে তারা বলতে গিয়ে আওয়ামী লীগকেই বুঝায়, এটা কিন্তু একটা সহজ সরল বোকা মানুষও কিন্তু বুঝতে পারে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেছেন সুষ্ঠু নির্বাচন শুধু সরকারের ইচ্ছায় নয়, সমাজের বিভিন্ন অংশ এবং রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপর নির্ভর করে। এই কথা 100% ঠিক। কিন্তু প্রশ্ন হচ্ছে এই প্রেক্ষাপটটা তো সরকারকেই ঠিক করতে হবে, ঠিক করে নির্বাচনে নামতে হবে। কিন্তু তারা যখন বলেন নির্বাচন যে করেই হোক ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, পৃথিবীর কোনো শক্তি নেই এই নির্বাচন ঠেকাতে পারে, এই কথার আসলে অর্থটা মানুষ কি বুঝবে? তারা কি এটা বুঝে নিবে যে সরকারের কথায়, কাজে, চিন্তায় আত্মবিশ্বাসের ঘাটতি আছে? না হলে এক কথা তারা বারবার এভাবে বলছে কেন? এটি বলে মানুষকে কি এটি বোঝানো যে না আমরা নির্বাচন করতেই চাচ্ছি, আমরা নির্বাচন করব, পরে কোনো কারণে না হলে যেন দায়টা এড়ানো যায়, এমনও তো হতে পারে। তাই আমি বলছিলাম যে এভাবে বললে কিন্তু মানুষের মনে ভয় জাগে, মানুষ ভয় পায়, মনে হয় বা ভাবে সবাই যে ভেতরে নিশ্চয়ই কিন্তু আছে। আবার এই কিন্তু বহু রকমের হতে পারে, মানে কারণগুলো বহু রকমের হতে পারে। এর দুই একটি আমি বলি। বিএনপির সঙ্গে যে সমঝোতা হয়েছে 13ই জুন লন্ডনে বসে, তারপর থেকে যেভাবে বিএনপি রাজনীতি করছে, সেখানে যদি কোনো কারণে কোনো ফাটল দেখা দেয় তাহলে কিন্তু এই সমঝোতা ভেস্তে যেতে পারে। জামাত এনসিপির সঙ্গে সবকিছু যদি পরিকল্পনা মতো না এগোয় তাহলে কিন্তু চিন্তা বদলে যেতে পারে, কারণ জামাত এনসিপি কে খুব বেশি উপেক্ষা প্রফেসর ইউনূস করতে পারবেন বলে মনে হয় না। তারপরে আসুন সেনাবাহিনী, সেনাবাহিনীর সঙ্গে যে সমীকরণ, সেই সমীকরণের কোথাও যদি কোনো বা এতটুকু হেরফের হয় তাহলেও কিন্তু ভেজাল দেখা দিতে পারে। এছাড়া তো বললাম জুলাই সনদ, গণপরিষদ নির্বাচন, গণভোট, ভোটের পদ্ধতি, এরকম অনেক ইস্যু আছে। এর যে কোনো একটি কিন্তু পুরো দৃশ্যপট বদলে দিতে পারে, মানে পজিটিভকে নেগেটিভে নিয়ে আসতে পারে।
এরপর আছে বাইরের শক্তির প্রভাব, বিদেশি শক্তির প্রভাব। আমরা শুনি সচরাচর যুক্তরাষ্ট্র এই নির্বাচনের জন্য খুব বেশি প্রভাব বিস্তার করছে। তো প্রশ্ন হতেই পারে যে যুক্তরাষ্ট্র যেভাবে চাইছে সেভাবে কি নির্বাচনটা এবং সম্ভাব্য ফলটা উপহার দিতে পারবেন প্রফেসর ইউনূস যুক্তরাষ্ট্রকে? না পারলেও তো সমস্যা, এখানেও কিন্তু একটা জট লেগে যেতে পারে। আবার চীন কি চাচ্ছে, কি বলছে তারা? চীনকেও তো একেবারে উপেক্ষা করা যাবে না, যাবে কি? আমার মনে হয় না। আমরা দেখলাম অতি সম্প্রতি চীন সফর থেকে সে আমাদের তরুণ নেতারা মানে এনসিপির নেতারা যেভাবে চুপ মেরে গেলেন, চুপ মেরে আছেন, এটাও তো খুব শান্তির বা স্বস্তির বার্তা কিন্তু দেয় না। এদের নীরবতা কি বলে, আপনারা কি ভাবছেন বা ভাবেন আমি বলতে পারবো না, তবে আমার মাথায় অনেক কিছুই কাজ করে। অন্য কোনো ভিডিওতে সেটি নিয়ে আলোচনা করব। প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপি নেতাদের দৃশ্যমান সম্পর্ক অতি সম্প্রতি আমরা যেটুকু দেখছি সেটাতে বেশ ঘাটতি বা টানাপোড়েন আছে বলেই মনে হচ্ছে। এখন যদি আবার ভেতরে ভেতরে ভিন্ন কোনো কৌশল থাকে যে না সব ঠিক আছে, দৃশ্যমান আমরা কোনো সম্পর্ক দেখাবো না, যেটা নির্বাচনের আগে আবার কোনো বিতর্ক যেন তৈরি না করে, তাহলে কিন্তু আলাদা ব্যাপার। কিন্তু এনসিপি নেতাদের এইরকম অভাবনীয় নীরবতা কোনো একটা ঝড়ের, বড় রকমের ঝড়ের পূর্বাভাস হতে পারে বলে আমার মনে হয়। সবশেষে আছে ভারত, প্রতিবেশী দেশ, তাকে উপেক্ষা করা যাচ্ছে না। ভারতকে কি খুব বেশি উপেক্ষা করতে পারবে ইউনূস সরকার শেষ পর্যন্ত? আপনাদের কি মনে হয়? কারণ আমি যেটুকু দেখছি যে যেভাবে চাল, পেঁয়াজ, ডিম, কাঁচামরিচ, ডেইরি প্রোডাক্ট পর্যন্ত এইসব দিয়ে মানে রফতানি করে ভারত সাহায্য করছে ইউনূস সরকারকে, মানে এতে তো ভেতরে ভেতরে এক ধরনের সমঝোতা ভারতের সঙ্গে ইউনূস সরকার হয়েছে বলেই আমার মনে হয়। কারণ ভারত যদি এটি না দিত, দামের ক্ষেত্রে একটি সংকটে পড়তো সরকার, এবং অল্প সময়ের ভিতরে এই যে পণ্য পাওয়া, খাদ্য পণ্য পাওয়া, এটিও কিন্তু একটা জটিলতার মধ্যে পড়তো। পাকিস্তান থেকে আর কতই আনবেন? পাকিস্তান থেকে চালটাও তো ভারতের চেয়ে, যে চাল আনি ভারত থেকে, তার চেয়ে বেশি দাম। এই কারণেই বলছি আসলে যদি না এটা, এই সমঝোতাটা যদি না হয়ে থাকতো, তাহলে এই যে খাদ্য খাতে যে টান পড়তো, ইউনূস সরকারের ঘুম কিন্তু এমনিতেই হারাম হয়ে যেত। এখানে কূটনীতিতে একটা পজিটিভ সাইন কিন্তু আমি দেখতে পাই, এবং এটিকে আমি খারাপভাবে মোটেও দেখছি না। প্রফেসর ইউনূস আজকাল আমি যদি খেয়াল করি ভারত নিয়ে খুব বেশি উচ্চবাচ্য করেন না। আদানির সঙ্গে মানে যে বিদ্যুতের আদানির সঙ্গে সম্পর্ক ঠিক রাখা, আদানির কর্ণধার গৌতম আদানিকে খুশি রাখা, এসবের পেছনে তো মোদিবাবুকে খুশি রাখার চেষ্টা বলেই কিন্তু আমার মনে হয়। কারণ শুরুতে আমরা শুনেছিলাম চুক্তিতে ঝামেলা আছে, চুক্তি বাতিল করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, তারপরে আদানিও খেলা কম দেখায়নি, বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে, দিতে পারবে না এসব বলার পরে আবার যত কষ্টই হোক টাকা পয়সা পরিশোধ করে এবং ব্যাপকভাবে পরিশোধ করেই আদানির বিদ্যুৎ সংযোগটা কিন্তু ঠিক রেখেছে। তার সত্ত্বেও কিন্তু লোডশেডিং শুরু হয়েছে। তো যেটি বলছিলাম যে কারণ মানে আদানির সঙ্গে নরেন্দ্র মোদীর যে কি সম্পর্ক এটি কিন্তু সকলেই জানেন। এবার আসুন, সর্বোপরি দুর্গাপূজা উপলক্ষে 1200 টন ইলিশ পাঠানোর ঘোষণায় আমি কিন্তু বুঝতে পেরেছি বা ধরে নিয়েছি যে প্রফেসর ইউনূসের রাগ, অভিমান, ক্ষোভ আগের জায়গায় নেই ভারতের সঙ্গে। কেন বললাম? কারণ মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বললেন সেদিন 37 বা 38% ইলিশ উৎপাদন কম হয়েছে। তা সত্ত্বেও যে ভারতের মানে নাম নিলে এক ঘটি পানি বেশি খায় কেউ কেউ, সেই ভারতকে 1200 টন ইলিশ দুর্গাপূজা উপলক্ষে, মানে এটি একটা ভাববার বিষয়। আবারও আমি পজিটিভ সাইন দেখছি এই জায়গাটায়। হয় এটি এই যে ক্ষোভ অভিমান কমেছে বলছি এটি, অথবা প্রফেসর ইউনূস আসলে কৌশলী হতে শিখে ফেলেছেন, এটিও একটি গুড সাইন। কারণ শান্তিতে ক্ষমতায় থাকতে হলে অকারণ ঝগড়া এড়িয়ে চলাই ভালো। যাই হোক, এবার নির্বাচনের বিষয়গুলো নিয়ে শেষ করি আলোচনাটি। আসন্ন নির্বাচন নিয়ে যেসব চ্যালেঞ্জ আমরা আছে বলে মনে করছি সেগুলো সমাধান করায় কতটা মনোযোগী সরকার সেটি দেখা দরকার। জনমনে আস্থা ফেরাতে এই নির্বাচনটা যে হচ্ছে, হবে, ভালোভাবে হবে, এই আস্থা কতটা ফেরাতে পেরেছে বা আগামী দিনগুলোতে কতটা ফেরাতে পারবে সরকার। আবার এর পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মধ্যেও পারস্পরিক আস্থা কিন্তু জরুরি। ডাকসু জাকসুতে বিশাল যে ধাক্কা খেয়েছে বিএনপি, এটি কিন্তু বিএনপিকে একেবারে টলমল করে দিয়েছে। বিএনপি কি এই শোক কাটিয়ে, আঘাত এড়িয়ে নির্বাচনী ট্রেনে ঠিকমতো চড়তে পারবে তো? কারণ আমরা ইতিমধ্যেই জেনেছি ডাকসুর ফলাফলের পর তারেক রহমান ফোন করে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে কথা বলেছেন, ট্রেসিয়ান জ্যাকবসনের সঙ্গে, এবং তাকে অনুরোধ করে জামাতের আমিরের বাসা পর্যন্ত পাঠিয়েছেন, এবং সেখানে তাদের ভিতরে দুতেলির কাজটা তিনি করেছেন। তারেক রহমান কি বলেছেন এবং ট্রেসিয়ান জ্যাকবসন কি বলেছেন এটি নিয়ে ইতিমধ্যেই কেউ কেউ কথা বলেছেন, আমি আর সেই আলোচনায় যেতে চাই না। আমি বলতে চাই যে বিএনপি, জামাত এবং এনসিপির মধ্যে নির্বাচন নিয়ে এখনো যেসব ইস্যুতে অনৈক্য আছে সেগুলো সমাধান না করলে নির্বাচন নিয়ে খুব বেশি কিন্তু আশাবাদী হওয়ার উপায় নেই।
কারণ জুলাই সনদ নিয়ে মতবিরোধ, নির্বাচন পদ্ধতি নিয়ে মতবিরোধ, জামাতের দাবি যে গণভোট এটি নিয়ে বিএনপির রাজি না হওয়া, এনসিপির চাওয়া গণপরিষদ নির্বাচন এটিতে বিএনপির রাজি না হওয়া, এইরকম যে বিষয়গুলো আছে, এগুলো নির্বাচন যত এগিয়ে আসবে ইস্যুগুলো কিন্তু তত বড় হতে থাকবে। রাজনীতির এই বার্গেনিং পয়েন্টে, এই বার্গেনিং এ বিএনপি আসলে কতটা তাল সামলাতে পারবে এটি দেখার বিষয়। আরেকটি আছে জাতীয় পার্টি। জাতীয় পার্টির ইস্যুটি কিন্তু ছোট নয়। জাতীয় পার্টি নির্বাচন করতে না পারলে জামাত এবং এনসিপির জন্য হুমকি। সহজ কথা, বিরোধী দলের প্রশ্নে জামাত অনিশ্চয়তায় পড়ে যেতে পারে জাতীয় পার্টি যদি নির্বাচন করে। আবার জাতীয় পার্টি নিষিদ্ধ হলে বিএনপি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে, কারণ তখন জামাত এবং এনসিপি মিলে বিএনপিকে এমন চাপ দিবে সেটি হয়তো বিএনপির পক্ষে সামলানো কঠিন হয়ে যাবে। জাতীয় পার্টির মাধ্যমে আবার আওয়ামী লীগের পুনর্বাসন হওয়ার ভয় শেষ পর্যন্ত যে কাকে খাবে সেটি দেখার জন্য অপেক্ষা করতে হবে। আসলে দেখুন, কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, এখনো পর্যন্ত আমরা এটি জানি, যদি না এখানে সরকার কোনো বিদেশি চাপে বা পরামর্শে মত না বদলায়। ইনক্লুসিভ শব্দটি মানে অন্তর্ভুক্তিমূলক শব্দটি হুট করে রাজনীতির এজেন্ডায় মূল প্রভাবক হয়ে উঠতে পারে বলে অনেকে মনে করেন, আমি এর সঙ্গে একমত। তাই আগামী 5 মাসের মধ্যেই এসব বিষয়ের ফয়সালা হয়ে যেতে হবে, নয়তো প্রফেসর ইউনূসী হয়তো বলবেন আমি অনেক চেষ্টা করেছি একটি ভালো নির্বাচন উপহার দেওয়ার জন্য, কিন্তু স্টেক হোল্ডাররা আমাকে কাঙ্ক্ষিত মাত্রায় সহায়তা করেননি। নির্বাচন, সামাজিক যোগাযোগ মাধ্যম, এআই নির্ভর গুজব এবং অপপ্রচার এইসব মোকাবিলা করে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সত্যিই কিন্তু চ্যালেঞ্জের। মনে রাখতে অনুরোধ করব, মানুষ কিন্তু চায় একটি প্রতিযোগিতামূলক নির্বাচন, একটি অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়, কিন্তু অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে এই প্যারামিটারগুলো কতটা পূরণ করা যাবে সেই টেনশন, সেই সংশয়, সেই সন্দেহ কিন্তু থেকেই যাবে। বাংলাদেশের শহরে, গ্রামে, মাঠে, ময়দানে কোনো সাধারণ মানুষকে প্রশ্ন করুন হাসিনা আমলে কেমন ছিলেন আর এই ইউনূস আমলে কেমন আছেন, কি উত্তর আসবে সেটা নিশ্চয়ই আমাকে বলে দিতে হবে না, কারণ এই উত্তরটি শুধু দেশ নয় দেশের বাইরেও আজ বহুল প্রচারিত। সাধারণ মানুষ তাদের নিত্যদিনের অভিজ্ঞতা থেকে যা বোঝেন তাই বলেন, তারা অত তথ্য পরিসংখ্যান বিচার করে কথা বলেন না। কিন্তু তাই বলে তথ্যের প্রয়োজন নেই তা তো নয়। যখন শেখ হাসিনা সরকারের পতন ঘটানো হয়েছিল তখন সত্য কিংবা অর্ধসত্য কিংবা পুরো মিথ্যে নিয়ে তথ্যের ভাণ্ডার উপুড় করে দেয়া হয়েছিল জনতার সামনে, দুনিয়ার সামনে। দেখানো হয়েছিল কি ভয়ঙ্কর শাসন কায়েম করেছেন শেখ হাসিনা তার 15 বছরের শাসনে। আর সেই তথ্যের ভাণ্ডারকে সামনে রেখে মার্কিন সাম্রাজ্যবাদ এবং তার অনুচররা, যাদের মধ্যে আছে স্বয়ং ইউএনও বা জাতিসংঘ, তারা নেমে পড়েছিল গণতন্ত্র উদ্ধারের মহান কাজে। এবং এই উদ্ধারের প্রধান পয়েন্ট ছিল একটাই পয়েন্ট, ওয়ান পয়েন্ট এজেন্ডা ছিল হাসিনা হটাও, পারলে মেরে ফেলো। শেখ হাসিনার কপাল জোর, তাই মরেননি, নির্বাসিতের জীবনযাপন করছেন ভারতে। আর গণতন্ত্র বাঁচাতে যিনি সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে প্রায় ডাকাতি করে বসলেন মসনদে, মানবাধিকার বাঁচাতে যিনি নিলেন রাজদণ্ড, তিনি কি করছেন এখন? বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়া এ খবর দেবে না, কারণ ভয়, প্রাণের ভয়, জেলের ভয়, মারের ভয়। সোশ্যাল মিডিয়া কিছু বলছে, কিন্তু তাদের বেশিরভাগ আবার তাজা মুখরোচক প্রতিদিনের খবর নিয়ে এত ব্যস্ত যে অন্তর্তদন্তমূলক খবরের দিকে নজর দিতে পারে না বা দেয় না। অবশ্যই ব্যতিক্রম আছে, সে কথা মাথায় রেখেই বলছি। কিন্তু মানুষ জানতে চায় শেখ হাসিনার আমল থেকে নিষ্কৃতি চেয়ে যাকে আনা হলো তার আমলে কি চলছে। তথ্য ছাড়া কথা নেই, তথ্য নিয়ে কথা বলবো। এখনকার আলোচনায় সেই কথা। সঙ্গে থাকুন, লাইক দিন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন এই চ্যানেল। দুই শাসনকালের তুলনামূলক বিশ্লেষণ দেখতে তাহলে দেখছি শেখ হাসিনা বনাম মোহাম্মদ ইউনূস। প্রশ্নটি অত্যন্ত জরুরি এবং তথ্যভিত্তিক উত্তর দাবি করে। দুটি শাসন আমলের নিরপেক্ষ তুলনামূলক বিশ্লেষণ তাই দিচ্ছি। প্রথমে আসি অপরাধ ও সন্ত্রাসের পরিসংখ্যানে। মব লিঞ্চিং, হত্যাকাণ্ড। ইউনূস সরকারের অধীনে 1 বছরে 637 জন মব লিঞ্চিংয়ের শিকার হয়েছে। এটা আবার যেটা তথ্য অনুযায়ী যে সমস্ত ঘটনা নথিবদ্ধ হয়েছে তার ভিত্তিতে বলছি। সময়টা কতদিন? 637 জন মব লিঞ্চিং হয়েছে আগস্ট 2024 থেকে জুলাই 2025 এই সময়ের মধ্যে, যার মধ্যে 41 জন কমপক্ষে, মানে মানে বিপ্লবের পরের কথা, তার আগের কথাও ছেড়ে দিচ্ছি, এর মধ্যে আছে এই আমলে 41 জন পুলিশ সদস্য। অপরদিকে হাসিনা সরকারের শেষ বছরে 2023 সালে এবং 24-এর জুলাইয়ের আগে পর্যন্ত মব লিঞ্চিংয়ে মৃত্যু ছিল 51 জন। এটা তাহলে কত % বৃদ্ধি হলো? অবাক হয়ে যাবেন।
1250% বৃদ্ধি। তথ্যসূত্র, আমার মুখের কথা নয়, বিশ্বাস করবেন না আমার মুখের কথা। এটা হচ্ছে রাইটস অ্যান্ড রিস্কস অ্যানালিসিস গ্রুপ, গণসংগঠন, মানবাধিকার সংগঠন, তাদের 7 আগস্ট 2025-এর তথ্য হচ্ছে এটি। এরপরে আসি সাধারণ হত্যাকাণ্ডে। 2025 সালে প্রথম 6 মাসে 1930টি খুনের মামলা দায়ের হয়েছে। 6 মাসে 1930, যা 2024 সালের একই সময়ে প্রথম 6 মাসে তার তুলনায় প্রায় 30% বৃদ্ধি। জুন 2025-এ শুধু 2025-এর জুন মাসেই 344টি খুনের ঘটনা ঘটেছে। তথ্যসূত্র indiaNewsStream.com, এটার তারিখ হচ্ছে 3রা আগস্ট 2025। এরপরে আসে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর আক্রমণের পরিসংখ্যানটা শুনুন। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তাদের তথ্য দিয়েছে, আগস্ট 2024 এই সরকার ক্ষমতায় আসার থেকে জুন 2025 পর্যন্ত 2442টি সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে আগস্টের 4 থেকে 20, গত বছর, এবছর নয় গত বছর 2024-এর, গত বছরের ওই আগস্টের 4 থেকে 20 ওই দিনগুলোর ঘটনা হচ্ছে 2100, এবং তারপরে জানুয়ারি জুন থেকে জুন 2025 পর্যন্ত বাকিটা, মানে প্রায় আরও প্রায় 342টি ঘটনা। তারপর তুলনামূলক পরিস্থিতি, হাসিনার আমলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2022 সালে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর আক্রমণের ঘটনা ঘটেছিল 47টি। 2023-24 সালে এই যে আন্দোলনের সময়, বিপ্লবের সময় আরও বেড়ে যায়, 302টি ঘটনা হয়। আর 2024 সালের আগস্ট, অর্থাৎ নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকে শুধু ভারতের তথ্য অনুযায়ী এইটা হচ্ছে 2200টি। তার মানে কত শতাংশ বৃদ্ধি হলো? 500% বৃদ্ধি 2022-এর তুলনায়। 2022-এর তুলনায় 500% বৃদ্ধি। এর তথ্যসূত্র কোথায়? ইন্টারন্যাশনাল সেন্টার ফর পিস স্টাডিজ রিপোর্ট, 7ই ফেব্রুয়ারি 2025-এর রিপোর্ট। এরপরে আসি বিচার বিভাগীয় অধঃপতন। সবাই বলে না হাসিনার আমলে বিচার ছিল না, তাই সেইটার কথা একটু শুনুন। ইউনূস সরকারের আমলে 5,16,327 জন ব্যক্তির বিরুদ্ধে 1567টি গণমামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে নাম উল্লেখিত হয়েছে 79,491 জন, আর নামবিহীন আছে 4,36,836 জন। এটা হলো মামলা, মানে এই সরকার মামলার সরকার হয়ে গেছে। বিচার, যাকে পছন্দ হচ্ছে না তার বিরুদ্ধে মামলা দাও। বিচার বিভাগীয় পরিবর্তন, 21 জন সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারককে জোর করে অপসারণ করা হয়েছে। বলা হয়েছে যে এখানে পদত্যাগপত্র লিখে চলে যান, নইলে মার খাবেন, গলায় জুতোর মালা যাবে। এবং সমগ্র জাতীয় মানবাধিকার কমিশন, সেটাকেই এই সরকার তাদেরকেই পুরো সরিয়ে দিয়েছে। এর সূত্র কোথায়? রাইটস অ্যান্ড রিস্ক অ্যানালিসিস গ্রুপ, রিপোর্ট ডেটেড 7 আগস্ট 2025। এরপরে আসুন এক্সট্রা জুডিশিয়াল বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাপারে। পরিসংখ্যানগত তুলনা বলে ইউনূস সরকারের প্রথম 11 মাসে কমপক্ষে 27 জন, সরকার যেটা মেনেছে, 27 জন বিচার বহির্ভূত রাজনৈতিক হত্যার শিকার হয়েছে। কিন্তু এই যে কম করে দেখানোটাও হচ্ছে 2023-24 সালের পুরো বছরের থেকেও 7 জন বেশি। তথ্যসূত্র কোথায়? atlanticCouncil.org। ধর্মীয় চরমপন্থার উত্থান, নিষিদ্ধ সংগঠনের পুনর্জীবন। হিজবুত তাহরির বাংলাদেশে মার্চ 2025-এ 2000 সমর্থক নিয়ে ঢাকায় সমাবেশ করলো। সংগঠনটির মোট সদস্য হচ্ছে 10,000 থেকে 15,000। হেফাজতে ইসলাম মে 2025-এ হাজার হাজার লোক নিয়ে সমাবেশ করলো। এছাড়া জঙ্গি মুক্তির ব্যাপারে আসুন, আর জামাত, ওদের কথা তো আছেই। কারাগার থেকে পালিয়ে যাওয়া 2200 বন্দির মধ্যে কমপক্ষে 2200-র মধ্যে কমপক্ষে 700 জন জঙ্গি রয়েছে। পুলিশ স্টেশন আক্রমণে 5,800টি অস্ত্র ও 3 লক্ষ রাউন্ড গোলাবারুদ লুট হয়েছে। এর থেকে বেশি লুট হয়, কিন্তু এই পরিমাণ এখনো উদ্ধার করা যায়নি। আজীবন দণ্ডপ্রাপ্ত জঙ্গিদের, এমনকি মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গিরাও ছাড়া পেয়েছে ইউনূসের আমলে। গণমাধ্যমের স্বাধীনতা, ইউনূস আমলে 878 জন সাংবাদিক লক্ষ্যবস্তু হয়েছে এবং 51টি মামলা দায়ের হয়েছে সাইবার নিরাপত্তা আইনের অধীনে। হাসিনা আমলের 15 বছরের মোট সংখ্যা ছিল যা, তার থেকে এই সংখ্যা অন্তত 200% বেশি।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কি মত একটু শোনাই। হিউম্যান রাইটস ওয়াচ তারা বলেছে হাজার হাজার মানুষ যারা 1 বছর আগে হাসিনার নিপীড়নমূলক শাসনের বিরোধিতা করে অধিকার সম্মানকারী গণতন্ত্র গড়ার আশা নিয়ে প্রাণঘাতী সহিংসতার মুখোমুখি হয়েছিল, তারাও এখন এই নিপীড়নের মুখে তারা নিজেরা পড়ছে, যেটা তারা কিন্তু হাসিনার আমলে তারা এই কথা উল্লেখ করেছিল, কিন্তু নিজেরা নিপীড়নের মুখোমুখি হয়নি। এই আমলে তারা উল্লেখ করতেই পারে না এবং তারা নিজেরাই আজকে সহিংসতার মুখোমুখি। এরপরে আসে জাতিসংঘের উদ্বেগ নিয়ে কথা। জাতিসংঘ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো স্বেচ্ছাচারী গ্রেপ্তার, নির্যাতন এবং গণনজরদারির জন্য বাংলাদেশকে পুনরায় দোষী সাব্যস্ত করেছে। অপরাধী ও খুনিদের ইন্ডেমনিটি এরকম ব্যবস্থা হাসিনা করেননি যেটা এরা করেছে। খুনের মতো অপরাধের বিচার হবে না এমন ভয়ঙ্কর ব্যবস্থা কোনো দেশের কোনো স্বৈরাচারী শাসনে দেখা যায় না, যেটা ইউনূস সরকার করেছে। চূড়ান্ত মূল্যায়ন তাহলে কি হলো? যে ক্ষেত্রে ইউনূস আমল বেশি ভয়ঙ্কর, অনেক বেশি ভয়ঙ্কর, সেই এরিয়াগুলো শুধু বলছি। মব লিঞ্চিং 1250% বৃদ্ধি, ধর্মীয় চরমপন্থার উত্থান, নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলো প্রকাশ্যে কার্যক্রম করছে, গণগ্রেপ্তার, 5 লাখেরও বেশি মানুষের বিরুদ্ধে মামলা, সাম্প্রদায়িক সহিষ্ণুতা, বছরে 2000 প্রায় 2500 ঘটনা ঘটেছে, বিচার ব্যবস্থার সম্পূর্ণ ধ্বংস, 21 জন বিচারক অপসারিত, মানবাধিকার কমিশন ভেঙে দেয়া, চাঁদাবাজিতে যুক্ত স্বয়ং উপদেষ্টা ও সরকার সমর্থনকারী রাজনৈতিক দলগুলো, সাংবাদিক বিভু রঞ্জনের মতো গুম করে খুনের ঘটনা আওয়ামী লীগের 15 বছরে দেখা যায়নি। বিএনপির ভোটে অংশগ্রহণে বাধা ছিল না, তারা অংশ নেয়নি পরাজয়ের ভয়ে। কিন্তু ইউনূসের আমলে আওয়ামী লীগকে বহিষ্কার করা হচ্ছে ভোটে তারা জিতবে বলে। আওয়ামী লীগকে ভোটে জিততে দেওয়া হবে না বলে তাদের বহিষ্কার করা হচ্ছে। এইভাবে কিন্তু বিএনপিকে বাদ দিয়ে রাখা হয়নি, বিএনপি নিজেই দাঁড়ায়নি। সংখ্যাগত তথ্যের ভিত্তিতে ইউনূস সরকারের 1 বছরের সাধারণ অপরাধ, মব লিঞ্চিং, ধর্মীয় সহিংসতা এবং বিচার ব্যবস্থার অধঃপতন হাসিনার আমলের তুলনায় শুধু যেমন তেমন বেশি নয়, অনেক গুণ বেশি ও গুরুতর। আর এই সত্য আজকে মেনে নিয়েছে জাতিসংঘ সমেত সমস্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠান। আলোচনা শেষ করব ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন শাসন আমলে বাংলাদেশে গণতান্ত্রিক রীতিনীতি এবং মানবাধিকারের অবক্ষয় নিয়ে ব্রিটেনের হাউস অফ কমন্স, মানে আমাদের সেখানে যেখানে ভোটে জেতার পরে যেটা লোকসভা, তাদের লোকসভা বলা হয় না, হাউস অফ কমন্স, সেখানে আয়োজিত একটি হাই প্রোফাইল সংসদীয় অনুষ্ঠানে যে উদ্বেগ প্রকাশ করা হয়েছে সে কথাটা বলে শেষ করব। 15 জুলাই অনুষ্ঠিত এবং বব ব্ল্যাকম্যান এমপি এবং বাংলাদেশ ইউনিটি ফোরামের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আইন ও রাজনৈতিক বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন, যারা বাংলাদেশের শোচনীয় শাসন ব্যবস্থা। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।